আসসালামু আলাইকুম। মাননীয় নেত্রী ৫ই আগস্টের যে বিভীষিকাময় দিন, এই বিভীষিকাময় দিনের পরে আমার বাড়ি যে হামলা হওয়ার পরে আমি গোপালগঞ্জে আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পরে আমি ঢাকায় আসি এবং ২০২৫ সালের ১৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আমি ঢাকা শহরে মিছিল করি। সেই মিছিল করার পরে আবারও আমার বাড়ি হামলা হয়। এবং আমার স্ত্রীকে নানাভাবে, আমার মাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। আমার বাড়ি হামলা করা হয়। আমার ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে আমি ২৬শে মার্চে আবারও মিছিল করি। মিছিল করে আমি আবারও গোপালগঞ্জে যাই। গোপালগঞ্জে যেয়ে আমি ৫ই এপ্রিল আমি অ্যারেস্ট হই। অ্যারেস্ট হওয়ার পরে মাননীয় নেত্রী আমাকে থানা থেকে কোর্টে উঠানো হয়নি। আমাকে ৯টা-১০টা পুলিশের গাড়ি দিয়ে আমাকে রাত ৯টার সময় আমাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। কারাগারে নিয়ে যাওয়ার পরে আমাকে কারাগারের ভিতরে যে নির্যাতনের শিকার, কারা কারাগারে আমাকে সেলে রাখা হয়েছে এবং সেলে আমাকে বেড়ি দিয়ে রাখা হয়েছে মাননীয় নেত্রী। যে আমাকে যে এবং আমাকে ফোন কল পর্যন্ত দেওয়া হয়নি। তো আমার স্ত্রীর সঙ্গে যখনই আমার দেখা হতো, আমি স্ত্রীকে বলতাম, সব নেতাকর্মীর সঙ্গে একটু খোঁজখবর রাখো, একটু খেয়াল রাখো। আমার স্ত্রী প্রতিটা নেতাকর্মীরে যার নাম্বার এবং মেসেঞ্জারে অ্যাড আছে, ও ফোন দিয়ে বলতো তোমার ভাই বলেছে তোমাদের সেফ থাকতে, তোমার ভাইয়ের ছবি পোস্ট না করতে। তো আমার স্ত্রীকেও অনেক হুমকি দেওয়া হতো। আমি সবসময় স্ত্রীকে বলতাম যে এগুলা কিছু না, চুপ থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলতে বলতে বাগেরহাটের জেলার আমাকে যশোর কারাগারে চালান দিয়ে দিল। যশোর কারাগারে দেওয়ার পরে আমার স্ত্রী অসুস্থ। আমি জেলে যাওয়ার ১ সপ্তাহ পরে আমার একটা পুত্র সন্তান হয়। যে পুত্র সন্তানের নাম শেহজাদ হাসান নাজিব। আমি সেই পুত্র সন্তানকে পর্যন্ত মাননীয় নেত্রী আমি কোলে করতে পারি। আমি কোর্টের বারান্দায় পুলিশকে পা ধরে বলেছি যে আমি আপনার পা ধরেছি, ১,০০০ টাকা দিচ্ছি, আমার বাচ্চা ছেলেটাকে আমাকে একটু কোলে করার সুযোগ দেন। আমাকে সেটাও সুযোগ দেওয়া হয়নি। আমি জজ সাহেবকে পর্যন্ত বলছি যে আমি আমার ছেলেটাকে কোলে করতে পারিনি, আমার ছেলেটাকে একটু কোলে করার সুযোগ দিন, আমি কোলে করতে পারিনি। আমাকে তখন যশোর কারাগারে রাখা হয়। আমার স্ত্রী মারা যায় শুক্রবারে। আমি বৃহস্পতিবারে আমার স্ত্রীকে ফোন দেওয়ার পরে আমার আমার সন্তান আমাকে প্রথম পাপা বলে ডাক দিছে। পাপা বলে ডাক দিছে। আমার স্ত্রী বলছে দেখো তোমার ছেলে তোমাকে পাপা বলে ডাকিছে। তো আমি ওকে সবসময় জেলে যাইতে নিষেধ করতাম, যে অসুস্থ, যশোর কারাগারে বাগেরহাট থেকে ১২০ কিলোমিটার, এই ১২০ কিলোমিটার অসুস্থ মা ও আমার স্ত্রী অসুস্থ, ওইখানে জার্নি করে গেলে অসুস্থ হয়ে যাবে, এই জন্য আমি নিষেধ করতাম। তো আমি বৃহস্পতিবারে আমি ফোন দিয়ে ওকে বললাম যে তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা করতেছে, তুমি একটু আসো। তো বললো যে মা তো অপারেশন হয়েছে, মাকে নিয়ে কিভাবে আসবো। আমি বলছি যে একদিন আগে খুলনা এসে থাকো, তারপরের দিন তুমি আসো। তো বললো ঠিক আছে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে। আমি বলছি যে আমার জামা কাপড় নিয়ে এসো। তো অনেক ভালোভাবে কথাবার্তা বলে আমি ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার স্ত্রী শুক্রবারে মারা গেছে। তারপরে আমাকে কারাগারে জানানো হলো শনিবার। শনিবার যে সময় আমার স্ত্রীকে কারাগারে নিয়ে আসলো আমাকে দেখানোর জন্য, ২৪ তারিখে। ২৪ তারিখে যে সময় নিয়ে আসলে আমাকে ৩ থেকে ৪ মিনিট সময় দিল নেত্রী। আমি স্ত্রী সন্তানের মুখ ঠিক মতো দেখতে পারিনি। কারা ফটকের ভিতরে আমার স্ত্রী সন্তানকে নিয়ে আসার পরে আমি জেলাসকে বললাম যে, অনুরোধ করলাম যে আমাকে একটু ৫টা ১০টা মিনিট আমাকে একটু ফোনে কথা বলার সুযোগ করে দেন। আমার বোন বাচ্চা কোথায় দাফন টাফন হবে আমি জানি না, আমি একটু বলে দিই। তো আমাকে সে সময়টাও দেয়া হয়নি। আর নেত্রী আমার জামিন ৫-৬ বার আমার জামিন হয়েছে। জামিন হওয়ার পরে আমি গেটে আসার পরে নেত্রী আমাকে আর একটা মামলা দিয়ে জেলে ঢুকায় দেওয়া হতো। এমনও দিন গেছে নেত্রী, আমাকে ১৯ দিন কোনো মামলা নাই। ১৯ দিন কোনো মামলা নাই, মামলা ছাড়াই আমাকে কারাগারে রাখা হয়েছে। আমি
মামলা ছাড়া আমাকে কারাগারে রাখা হয়েছে। আমি জেলার পা জোড়া একদিন ধরছি যে আমার বাচ্চাকে আমি কোলে করতে পারিনি, দয়া করে আমাকে ছেড়ে দেন। তো যাই হোক, আজকে আমি জামিনে বের হলাম। লাশের বিনিময়ে আজকে আমাকে জামিন দিল। লাশের বিনিময়ে জামিন দিল, আমার স্ত্রী সন্তানের লাশের বিনিময়ে আমার জামিন। আমি জামিনে বের হলাম। তো আমার স্ত্রী সন্তান মারা গেছে। আমার বাড়ি পুরো বাড়িটা সিসি ক্যামেরার আওতায়। আমার বাড়ি বিদ্যুৎ যায় নাই, আমার বাড়ি সিসি ক্যামেরা কেউ অফ করে নাই। কি কিভাবে আমার অফলাইনে গেল ক্যামেরাগুলা? যেদিন মারা গেছে তারা পাঁচ আগের দিন 5টা থেকে যেদিন মারা গেছে ওই দিন 5টা পর্যন্ত নেত্রী কিভাবে আমার সিসি ক্যামেরা অফলাইনে গেল? এটাই বলে দেয় যে আমার স্ত্রী ষড়যন্ত্রের শিকার। আমার মা আমার মা আর আমার স্ত্রী, আমার বড় বোন ওই বাড়িতে থাকতো। আমাদের অনেক বড় বাড়ি। আমার ভাইয়েরা চাকরি করে বিভিন্ন জায়গায় থাকে, আমার ভাইয়ের বউরাও বিভিন্ন জায়গায় থাকে। আমার মা ওই দিন আমার মামাতো বোনের বিয়ে, আমার মা ওই দিন আমার স্ত্রীকে বললো যে আমার সঙ্গে চলো। তা আমার মাকে বললো যে ও মা, আপনি যান, আমি ওদের সবাইকে গোছগাছ করে নিয়ে আসতেছি। আমার ভাগ্নি আর বোনকে গোছগাছ করে নিয়ে যাওয়ার কথা। তো মা চলে গেল আমার মামাতো বোনের বিয়েতে। চলে যাওয়ার পরে আমার স্ত্রী বাড়িতে, আমার বড় বোন আর ভাগ্নে শুক্রবার, আমার ভাগ্নে নামাজ পড়তে গেছে শুক্রবার, আর আমার মা আমার বড় বোনকে টাকা দিয়ে আমার শ্বশুর বাড়ি পাঠালো যে আমার শালিকে টাকাটা দেওয়ার জন্য। শালিকে টাকাটা দিতে গেল। আমার শ্বশুর বাড়ি যেতে আসতে সময় লাগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। সেই 15-20 মিনিট পরে বড় বোন এসে দেখে যে ভিতর থেকে পুরো দরজা আটকা, ছাদের দরজা খোলা। ছাদের দরজা খোলা, পুরো বিল্ডিং এর সব দরজা বন্ধ, ছাদের দরজা খোলা। তখন আমার বড় বোন চিল্লা পাল্লা করতেছে যে দরজা খোলে না কেন? চিল্লা পাল্লা করলে তারপর তখন আমার ভাগ্নে নামাজ পড়ে আসছে, ভাগ্নের সঙ্গে আরো 2-3 জন। তখন ভাগ্নে ও চিল্লা পাল্লা করতেছে যে মামি দরজা খোলো, মামি দরজা খোলো। তখন আমার ভাগ্নে গাছে উঠে ছাদে গেল। ছাদে গিয়ে সেই ছাদের দরজা দিয়ে ঢুকে দেখে আমার স্ত্রী ঝুলে আছে ফ্যানের সঙ্গে, আর আমার বাচ্চাটা। আপনি নেত্রী যদি দেখেন আমার বাচ্চাটা, আমার মনে হয় আল্লাহ নিজের হাতে তৈরি করেছে আমার বাচ্চাটাকে। আমার বাচ্চাটা বালতির পানির ভিতরে উল্টো করে চুবায় রেখে দিছে।